নমস্কার। আমি ডক্টর ঋত্বিক সেন বলছি। আজকে একটা বিশেষ অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়েছি। আজকে 2nd জুলাই 2024। আ আজকে স্যামুয়েল হ্যানিম্যান সাহেবের মৃত্যু দিবস। 1843 তে 2nd জুলাই এই দিন উনার মৃত্যু হয়েছিল। তো আমরা হ্যানিম্যানের জন্মবার্ষিকী সবসময় পালন করি 10th এপ্রিল। আমরা নিজেদের অনেক অনুষ্ঠানে ব্যস্ত থাকি। তো আমি পার্সোনালি ডক্টর ঋত্বিক সেন, আমি একটা নিজস্ব কনসেপ্টে এই প্রোগ্রামটা ভেবেছিলাম সবাইকে একসাথে একত্রিত করব। এখানে আমাদের চিকিৎসা জগতের সব রকম মানুষরাই আছেন। এছাড়াও চিকিৎসা ছাড়াও অন্যান্য জগতের মানুষরাও আমাদের কাছে উপস্থিত আছেন। আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। তারা আজকে তাদের বহু মূল্যবান সময় দিয়ে আমার কাছে এসছেন। কিছুই না, শুধু আমরা আজকের দিনটা শুধু হ্যানিম্যান সাহেবের মৃত্যু দিবসকে না বলে আমরা তাকে মৃত্যু দিবসে তার জন্মদিবস হিসেবে পালন করতে চাই। এবং হ্যানিম্যান তো চিরকাল আমাদের মনের মধ্যে থাকবেন, আমাদের জীবনে থাকবেন। সেই কারণে আমি আমার নিজের চেম্বারের বাইরেই, আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার চেম্বারের বাইরে আমি আমার চেম্বারের দেওয়ালে হ্যানিম্যানের একটা প্রতিকৃতি আজকে ইনঅগারেশন হয়েছে। তো সেখানে আমার কিছু বন্ধু-বান্ধব এবং ডাক্তার এবং চিকিৎসা জগতের আরো কিছু ওষুধ ম্যানুফ্যাকচারার কোম্পানি, তাদের শপ ওনার, এদেরকে সবাইকেই ডেকেছিলাম। আজকের জগৎটা শুধু হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি বলে কথা না। হ্যানিম্যান একজন প্রকৃতপক্ষে অ্যালোপ্যাথি ডাক্তার ছিলেন। উনি এমডি ডক্টর ছিলেন। উনি কনভার্টেড হোমিওপ্যাথ হয়েছিলেন। একটা সময় হ্যানিম্যানের জীবন বৃত্তান্ত আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো হ্যানিম্যান একটা সময় আ যে সময়ে আ নানা রকম ফিভার সারা পৃথিবী জুড়ে শুরু হয়েছিল। হে ফিভার, চায়না ফিভার, এরকম বেশ কিছু ফিভার যখন শুরু হয়েছিল তখন হ্যানিম্যান কিছুদিন দেখা গেছিল যে অ্যালোপ্যাথি ওষুধ প্রয়োগ করার ফলে ওষুধ তো রুগীদের কন্ট্রোল করা যাচ্ছিলই না এবং উল্টে অনেক কিছু সাইড ইফেক্ট আসছিল, বহু মৃত্যু হচ্ছিল। তখন হ্যানিম্যান নিজে একটা নিজস্ব পদ্ধতিতে উনার নিজের চিন্তাভাবনায় হোমিওপ্যাথির উদ্ভাবনা করেন এবং সেই সময় আ জার্মানি কেন ইংল্যান্ডে উনাকে পালিয়ে বেড়াতে হয়েছিল। হোমিওপ্যাথি সেই সময় অ্যালোপ্যাথি জগতের তাবড় বড় ডাক্তাররা এটাকে মেনে নেয়নি। তখন হ্যানিম্যান কিন্তু নিজেই হোমিওপ্যাথির ভক্ত হয়ে গিয়ে তার আরো ৩ জন ৪ জন ছাত্র তৈরি করে আস্তে কেন্ট, বনি হোসেন, আ এরা সবাইকে নিয়ে এদেরকে নিয়ে হ্যানিম্যান হোমিওপ্যাথি সৃষ্টি করলেন এবং আজও তার ওই বহমান ধারা প্রচলিত রয়েছে। আমরা এগিয়ে চলেছি। আজকে তরুণ প্রজন্মের ডাক্তাররা হ্যানিম্যানকে স্মরণ করেই আমরা এগিয়ে চলেছি। যাই হোক, সেটা একটা বড় মানে গল্প। আমি পার্সোনালি যেটা হচ্ছে, আমি একসময় আমার ২০০৩ সালে চেম্বার করি। আমার নিজের চেম্বারের ২০ বছর পূর্তি হলো এই জুলাই মাসে। তো আমার মাথায় একবার মনে হয়েছিল যে চেম্বারটাকে একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা হ্যানিম্যানের জন্মদিনকেও পালন করব এবং চেম্বারে কিছু বিশেষ অতিথিকে আগমন করে আমরা আজকের দিনটাকে স্মরণীয় করে রাখবো। হ্যানিম্যানকে আমরা মানুষের মাধ্যমে ছড়িয়ে দেবো এবং হোমিওপ্যাথি প্রচারের চেষ্টা করছি। তো সেই কারণে আমরা বিভিন্ন জগতের মানুষরা আপনাদের কাছে এসছেন। এখানে রয়েছেন ডাক্তারবাবুরা, এখানে রয়েছেন নৃত্যশিল্পী, এখানে রয়েছেন আর্টিস্ট, এখানে রয়েছেন ডায়াগনস্টিক ক্লিনিকের কর্ণধার। সবাই রয়েছেন এবং প্রত্যেকেই চিকিৎসা জগতের সাথে কোনো না কোনোভাবে জড়িত এবং শুধু আপনারাও চিকিৎসা জগতের সাথে জড়িত, কারণ আপনারা আমাদের পেশেন্ট হোক, গুণগ্রাহী হোক। আমরা চাই যে শুধু এটাকে হ্যানিম্যান দিবস না বলে আমাদের চিকিৎসা দিবস হিসেবে বলা ভালো। আজকে আমাদের এই প্রয়াস প্রচেষ্টা আমরা চেষ্টা করছি যে আমাদের মাধ্যমে যদি আপনাদের কিছুটা উপকার করতে পারি এবং আমরা শপথ নিচ্ছি যে আশা করি আগামী দিনগুলোকে আমরা আরো সুন্দর করে নিয়ে যাব। এবং সবচেয়ে বড় কথা, যে সময় আমি ২০০৩ সালে প্র্যাকটিস শুরু করি, সেই সময় আমি একটা ৪ দেওয়ালের মাঝখানে বসেছিলাম। আমি নিজেই রুগী পাচ্ছিলাম না। ১ম দিকে আমি ৫ জন ৬ জন করে পেশেন্ট পাচ্ছিলাম। তখন আমার একটা ডিপ্রেশন আসছিল যে না, আদৌ হোমিওপ্যাথিকে নিয়ে যেতে পারবো কিনা, নাকি অন্য প্রফেশনে চলে যাব। সেই সময় মনে হতো যে আমার সামনে যদি কোনো ডাক্তারবাবু থাকতো, আমার সামনে যদি কোনো স্যার থাকতেন, তাহলে আমাকে হয়তো উপকার করতাম। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে প্র্যাকটিস করাটা এমনই একটা ব্যাপার, এটা একটা প্রফেশনাল ব্যাপার। প্রত্যেকে যে যার নিজের প্রফেশনে আছে, প্রত্যেকে যে যার নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছে। সেক্ষেত্রে আমি সঙ্গে হয়তো কোনো রুগী আমার সামনে থাকলে তার উত্তর আমি পাই না, অনেকটা পরে পাই। সেই সময় আমার মনে হতো তাহলে আমি হয়তো পৃথিবীতে একা রয়েছি, আমাকে কেউ হেল্প করার নেই। হঠাৎ আমার মনে হলো যে আমার স্যারেরা তো রয়েছেন, আমার হ্যানিম্যান রয়েছেন, দ্য ফাদার অফ হোমিওপ্যাথি হ্যানিম্যান রয়েছেন। তো সেইজন্যই, সেই প্রকল্পের জন্যই আমি হ্যানিম্যানকে আমার পাশে, আমার খুব কাছেই আমার মনের মন্দিরে স্থাপন করেছি। আপনারা পরবর্তীকালে হ্যানিম্যানের ছবি দেখতে পাবেন। তো আজকে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। অনুষ্ঠানের শেষে যেটা আমরা বলব, আমরা এই ৪ জন রয়েছি বা ৩ জন রয়েছি। আমরা হ্যানিম্যানকে শেষ শ্রদ্ধার্ঘ্য দিতে চাই। আমি ডক্টর ঋত্বিক সেন। এখানে আমার পাশে বসে আছেন আমার বন্ধু প্রতিম ডক্টর মানস সোম, ডায়াবেটোলজিস্ট, অ্যালোপ্যাথি ডক্টর। আর ওখানে বসে আছেন মিস্টার স্বপন রায়। উনি নর্থ এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রোপাইটার।
ওখানে বসে আছেন নৃত্যশিল্পী, ডান্সার সুমন্ত চক্রবর্তী। সুমন্ত আমার পেশেন্ট। তো সুমন্ত আজকে বাই দ্য বাই আমাদের এই অনুষ্ঠানে সুমন্ত মানে ঈশ্বরই পাঠিয়েছেন বা হ্যানিম্যানই পাঠিয়েছেন আপনারা বলতে পারেন। সুমন্ত আজকে আমাদের প্রোগ্রামের মধ্যে চলে এসছে। আমরা ওকে স্বাগত করে নিয়েছি। সুমন্ত একজন নৃত্যশিল্পী, তবুও সুমন্ত হোমিওপ্যাথির খুবই ভক্ত। আমি ডক্টর পি ব্যানার্জির কাছে 22 বছর স্টিল এখনো আমি ডক্টর পি ব্যানার্জির কাছে আছি। তো ডক্টর পি ব্যানার্জির কাছে ওটা একটা মন্দির। আপনারা প্রত্যেকেই জেনে থাকবেন। মোটামুটি সেই 4টে 4:30 থেকে ভোর থেকে কর্মকাণ্ড শুরু হচ্ছে, রাত 10টা অবধি চলছে। তো এখানে এত মানুষ হোমিওপ্যাথির উপর ভরসা করে রয়েছে, তারা নিশ্চয়ই কিছু পাচ্ছে। আমি আমাদের অ্যালোপ্যাথি বন্ধুদেরও বলবো, আজকে এদেরকে ডেকেছি বন্ধুদের, এরাও ইন্সপায়ার হোক, এরা আরো আমাদের হোমিওপ্যাথি জগৎকে এরাও ইন্সপিরেশন দিক, যাতে আমাদের অ্যালোপ্যাথির সাথে সাথে সাইড বাই সাইড আমরা হোমিওপ্যাথিটাকেও কন্টিনিউ করতে পারি। অনেক পেশেন্ট আমাদের কাছে আসে যারা অ্যালোপ্যাথি 2-3টে ওষুধ খাচ্ছে, থাইরয়েড, সুগার, প্রেশার, এগুলো রেগুলারই আমরা পেশেন্ট পাচ্ছি। এবং সাথে আমাদের কাছে বলছে, ডাক্তারবাবু থাইরয়েডের ওষুধ তো আমরা অ্যালোপ্যাথি খাই, সুগারের ওষুধ তো অ্যালোপ্যাথি খাই, প্রেশার ওষুধ তো অ্যালোপ্যাথি খাই, তাহলে কি আমি হোমিওপ্যাথিটা খেতে পারবো? আমরা সেই জন্যই চেয়েছি, আজকে আমাদের সামনে ডাক্তারবাবু রয়েছেন, অ্যালোপ্যাথি জগতের বিশিষ্ট ডাক্তারবাবু ডক্টর মানস সোম, ডায়াবেটোলজিস্ট। উনি আপনাদের ডায়াবেটিস দিকটা বলবেন, ওই দিকটা ওনার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করবেন। আর নতুন করে কিছু বলতে চাই না। আমাদের 3 মূর্তিমান আমাদের এখানে রয়েছেন। আমি খুবই কৃতজ্ঞ এবং আনন্দিত আজকের অনুষ্ঠানে ওনাদেরকে পেয়ে। আমি মাইক এদেরকে ওভার করে দিচ্ছি। প্রত্যেকে আমি অনুরোধ করবো আপনাদের প্রত্যেককে, আজকের যে অনুষ্ঠানটা আমি করেছি, সবাইকে এটা আমার পার্সোনাল কোনো অনুষ্ঠান বলে মানবেন না। আমি চিকিৎসা জগৎ থেকে নিত্য জগৎ সমস্ত সৃষ্টিশীল মানুষদের কাছে এখানে নিয়ে এসেছি। তাদের কাছে আমার আবেদন রইল, তারা আমাদেরকে আশীর্বাদ করুন এবং আগামী দিনে আমাদের যেন চলার পথ আরো মসৃণ হয়, আমরা এগিয়ে যেতে পারি, মানুষকে আরো সুস্থতর পরিষেবা দিতে পারি। এই জন্য আমরা এখানে বসে আছি এবং আমি প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গি একটুখানি স্বল্প সময়ের মধ্যে বক্তব্য করতে বলবো। প্রথমে আসেন আমাদের ডক্টর মানস সোম, ডায়াবেটোলজিস্ট। উনি আমাদের কিছু আজকের দিনের তাৎপর্য, বর্তমান পরিপ্রেক্ষিতে হোমিওপ্যাথি, হ্যানিম্যানের গুরুত্ব, এগুলো নিয়ে যদি একটু বলেন, আমরা তাহলে উপকৃত হই। ধন্যবাদ। এখানে আমার আশা বন্ধু ডক্টর ঋত্বিক সেনের ডাকে, শুধু বন্ধু নয়, আমরা একই জায়গায় মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করে থাকি। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি বা যে কোনো প্যাথি তার নিজস্ব দৃষ্টিভঙ্গি রেখে চলে, তার নিজস্ব বিজ্ঞান নিশ্চয়ই আছে, সেই জন্য মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা নিজস্ব ভঙ্গিতে রয়েছে। আমি যেহেতু অ্যালোপ্যাথির স্টুডেন্ট, তাই অ্যালোপ্যাথি নিয়ে এইটুকু বলতে পারি যে যেহেতু আমাকে ডায়াবেটিস নিয়ে বলতে বলা হয়েছে, ডায়াবেটিস আপনারা জানেন যে ইতিমধ্যেই ভারতবর্ষ ডায়াবেটিসের রাজধানী হিসেবে পরিচিত হয়েছে। অর্থাৎ এইটুকু বলাই যায় যে ডায়াবেটিস পেশেন্টের সংখ্যা ভারতবর্ষে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ডায়াবেটিস এমন একটা অসুখ যা সারানোর জন্য এই মুহূর্তে কোনো ব্যবস্থা নেই। সুতরাং ডায়াবেটিস অসুখ একবার হলে তা সারা জীবন নিয়ে চলতে হবে এবং ডায়াবেটিসের জন্য যে ক্ষয়ক্ষতি শরীরে হতে থাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ, যেগুলো আমাদের বেঁচে থাকার জন্য জরুরি, বিশেষ করে যেমন ব্রেন, হার্ট, কিডনি, নার্ভ, এগুলোর ক্ষতি উত্তরোত্তর চলতেই থাকে এবং যত এই অসুখটার উপর নিয়ন্ত্রণ আমরা কম রাখবো, তত সেই ক্ষতি বৃদ্ধি অনেক দ্রুত গতিতে হবে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ প্রথম থেকে ভীষণভাবে জরুরি এবং এই ডায়াবেটিস আমরা জানি জীবনযাত্রার সাথে জড়িত। তাই আপনার জীবনযাত্রাকে যেমন নিয়ন্ত্রণে রাখতে হবে, তেমনি ডায়াবেটিসকে, অর্থাৎ রক্তে শর্করা মাত্রাকে নিয়ন্ত্রিত রাখা এবং এই ধরনের যে অঙ্গগুলো রয়েছে যেগুলোতে ডায়াবেটিসের থেকে ক্ষতি নিয়মিত হয়ে থাকে, সেগুলোকে কিভাবে কন্ট্রোলে রাখা যাবে তার জন্য নিয়মিত ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, ডাক্তারবাবুর পরামর্শ মতো ওষুধপত্র খাবেন। এ প্রসঙ্গে মনে করিয়ে রাখি যে ডায়াবেটিসের সাথে আরেকটি অসুখ যা সমাজে বেড়ে চলছে, তার নাম ক্যান্সার বা ম্যালিগন্যান্সি। দেখা গেছে ডায়াবেটিস অনেক বা প্রায় সব ধরনের ম্যালিগন্যান্সিকেই, অর্থাৎ ক্যান্সারের অসুখকেই বাড়াতে সাহায্য করে বা অনেক জটিল করে তোলে। তাই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতেই হবে, সেটা আপনি যে ডাক্তারবাবুর দ্বারাই করুন না কেন। ডাক্তারবাবুর পরামর্শ মতো নিয়মিত ওষুধপত্র খাওয়া এবং নিয়মিত জীবনযাপন খুব জরুরি। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। ডাক্তারবাবুকে আমি একটা ছোট অতিরিক্ত প্রশ্ন করতে চাই। ডাক্তারবাবু, আমরা হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি ওষুধ সবই জানি ডায়াবেটিস সম্বন্ধে, আজকে আপনাকে আমরা পেয়েছি। আমি শুধু এইটুকু বলবো যে আপনি পেশেন্টদের ডায়েটটা সম্বন্ধে একটু বলে দেন। এটা ভেরি কনফিউশনাল ব্যাপার। অনেক পেশেন্ট আমাদেরকেও জিজ্ঞেস করে যে প্রপার ডায়েটটা কি হবে ডায়াবেটিসের ক্ষেত্রে, এটা একটু আমাদের বলে দিন। প্রথমত বলি যে ডায়েট নিয়ে প্রশ্ন তো নিশ্চয়ই থাকবে, কেননা জীবনযাত্রার সাথে যেহেতু জড়িত একটা অসুখ, আর জীবনযাত্রার মধ্যে খাদ্যাভ্যাস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আইডিয়াল ডায়েট বলে পৃথিবীতে কিছু নেই। একজন সাউথ ইন্ডিয়ান ফ্যামিলির যে ডায়েট আর আমার বাঙালির যা ডায়েট, দুটো এক নয়। আবার আমার যা ডায়েট, একজন আমেরিকানের ডায়েট এক নয়।
তাহলে ডায়েটের ক্ষেত্রে স্থান কাল ভেদে নিশ্চয়ই পার্থক্য হবে। প্রথম কথা হচ্ছে ফ্যামিলি ডায়েট খাবো আমরা, যে ডায়েটে রয়েছি সেই ডায়েটে থাকবো যতক্ষণ না কোনো বিশেষ অসুখ বা বিশেষ জটিলতার জন্য ডাক্তারবাবু বারণ করছেন বিশেষভাবে। হ্যাঁ, কতটা ডায়েট খাবো, কি খাবো সেটা নির্ভর করছে সেই পেশেন্টের উপর, অর্থাৎ ইন্ডিভিজুয়াল একটা ব্যাপার। কারণ আমার যদি বয়স 70 হয় আর আমার বয়স যদি 20 হয়, দুটোর ক্ষেত্রে আমার ডায়েট এক নয়। আমি যদি একজন 40 বছরের কর্মক্ষম মানুষ হই যাকে সারাদিন দৌড়ে বেড়াতে হয়, তার যে ডায়েট হবে, আর আমি যদি একজন কর্মক্ষম মানুষ কিন্তু যাকে সারাদিন দৌড়ে বেড়াতে হয় না, যিনি মূলত ঘরে থাকি বা যার দৌড়ঝাঁপ সারাদিনে নেই, তার ডায়েট নিশ্চয়ই এক হবে না। আমার যদি সুগার আমার শরীরে এসেছে এরকম যদি 20 বছর হয়ে থাকে, তাহলে যে ডায়েট হবে, আর আমার 2 বছর এসেছে তাহলে যে ডায়েট হবে, নিশ্চয়ই এক হবে না। আমার যদি 5 ফুট 5 ইঞ্চি হাইট হওয়া সত্ত্বেও আমার ওজন 100 কিলো হয়, আর 5 ফুট 5 ইঞ্চিতে আমার যদি ওয়েট 50 কিলো হয়, তাহলে দুক্ষেত্রে ডায়েট এক হবে না। অর্থাৎ ডায়েটটা ডিপেন্ড করছে যে আমি কোন অবস্থায় রয়েছি, অসুখের কোন অবস্থায় রয়েছি, আমার শরীরে ওজন কি রকম রয়েছে, আমার প্রয়োজন কি রকম রয়েছে তার উপরে। সাথে আমার যদি ডায়াবেটিসের সাথে অন্যান্য অসুখ জড়িয়ে থাকে, যেমন সিকেডি মানে কিডনির অসুখ, আমার যদি ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে, আমার যদি ব্লাড প্রেশার বেশি থাকে, তাহলে ডায়েট নিশ্চয়ই ভ্যারি করবে। আমার যদি রাত্রিকালীন অফিস হয়, তাহলে আমার ডায়েটের ব্যাপারটা একরকম হবে। আমার যদি রাত্রিকালীন অফিস না হয়, তাহলে ডায়েটের ব্যাপারটা একরকম হবে। অর্থাৎ সবটাই আপনার যিনি চিকিৎসা করছেন তাকে জিজ্ঞেস করে এটা নির্ভর করতে হবে। সাধারণভাবে বলতে গেলে একজন ডায়াবেটিস পেশেন্ট বা যেকোনো ডায়াবেটিস পেশেন্ট কোনোরকমভাবে চিনি খাবেন না, পাতে নুন খাবেন না, বাইরের খাবার যতটা সম্ভব কম খাবেন, এবং জাঙ্ক ফুড বলতে আমরা যা বুঝি কোল্ড ড্রিঙ্কস, আর্টিফিশিয়াল ফ্রুট জুস, এগুলো একদম না খেলেই সবচেয়ে ভালো। বাকিটা আপনার চিকিৎসা যিনি করছেন তিনি সবচেয়ে ভালো বলতে পারবেন। ডাক্তারবাবু, আরেকটা কথা বলি। বেশিরভাগ পেশেন্ট আমাদের একটা কমপ্লেন করছে, এই বারবার ইনসুলিন নিতে নিতে নানা রকম স্কিন ইনফেকশন হচ্ছে, চামড়াতে নানা রকম র্যাশ বেরোচ্ছে। তাই এই যে বারবার ইঞ্জেকশন ফোটানো, এটা একটা বড় ক্রিটিক্যাল ব্যাপার। অনেক পেশেন্ট আছে এগুলা ডিল করতে পারছে না, ভয় পাচ্ছে। তা আমি ডাক্তারবাবুর কাছে এটাই জিজ্ঞেস করবো যে আগামী দিনে ডায়াবেটিস সম্বন্ধে সারা বিশ্ব কি ভাবছে, অ্যালোপ্যাথি সায়েন্স অনেক আমাদের থেকে অনেক বেশি উন্নত, তারা কি ভাবছে, এবং ইনসুলিন নেওয়া আমাদের দেশে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো দেশে যেখানে এত গরম, এখানে একটা খুব ক্রিটিক্যাল ব্যাপার। হয়তো বিদেশে এরা খুব সহজে এটাকে মানে ডায়েটের মধ্যে নিয়ে নিচ্ছে, রেগুলার, এতে কোনো ব্যাপার না এটা। কিন্তু আমাদের কাছে এই ইনসুলিন ফোটানোটা একটা ভীতিকর ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে অনেক বাড়িতে মা বোনেরা এটা ভয় পান। তো আমরা আগামী দিনে বিশ্ব কি ভাবছে যে ইনসুলিনের মানে সাবস্টিটিউট কিছু আছে, আগামী দিনে আমরা কিছু আশা করতে পারি ইনসুলিনের সাবস্টিটিউট, যাতে আমরা ডায়াবেটিসকে কন্ট্রোল রাখতে পারি? প্রশ্ন তো অনেকগুলো ভাগ এবং অনেক বড় উত্তর, আমি তা না দিয়ে ছোট করে বলি। প্রথম কথা যে আমাদের অগ্ন্যাশয় নামে একটা যে অঙ্গ আছে যেখানে বিটা কোষ রয়েছে, তার থেকে ইনসুলিন বেরোয়। সেই ইনসুলিন যতটা প্রয়োজন ততটা না বেরোলেই আমাদের যে অসুখটা হয় তার নাম ডায়াবেটিস। এবার যদি আমরা বাইরে থেকে সেই ইনসুলিন দিতে পারি, তার চেয়ে ভালো কিছু অপশন হয় না। অর্থাৎ আমরা যা কিছুই মুখে ওষুধ বা অন্য যা কিছুই করি না কেন, তা কখনোই ইনসুলিনের মতো ভালো হওয়া সম্ভব নয়। এবং অবশ্যই ইনসুলিন এখন ইনজেকশনের মধ্যে দিয়ে দেওয়া হয়, বাকি অনেক ভাবে চেষ্টা করা হয়েছে নেজাল স্প্রে এক্সেট্রা, যেগুলো কোনোটাই সফল হয়নি। অর্থাৎ ইনজেকশনের মাধ্যমেই দেওয়া সম্ভব। ইনজেকশনের মাধ্যমে এক জায়গায় যদি দীর্ঘদিন দিতে হয়, তাহলে পরে সমস্যা কিছু হতেই পারে। কিছু ক্ষেত্রে সমস্যা অনেক জটিল হয়, সেক্ষেত্রে কি করতে হবে ডাক্তারবাবু তৎকালীন সময়ে বলে দেবেন। কিন্তু ইনসুলিন যদি ঠিকমতো নেওয়া যায়, বর্তমান সময়ে যে পেইন ইনসুলিনগুলো রয়েছে তাতে করে এই জটিলতা অনেক কম হয়, যদি যিনি পেশেন্ট তিনি যেটা নিচ্ছেন সেটা যদি সঠিকভাবে হয়ে থাকে। চামড়া মোটা হয়ে যাওয়া, চামড়ার পাশে র্যাশ বেরোনো, এগুলো অনেক কম হবে। আর ইনসুলিনের ক্ষেত্রে যেটা ভাবা, যে আগে আমরা যেরকম ভাবতাম যে ডায়াবেটিস চিকিৎসায় খালি রক্তে শর্করার মাত্রা কম রাখাটাই একমাত্র লক্ষ্য, এখন কিন্তু দেখা গেছে সেটা বিষয় নয়। বিষয়টা এই যে আমি এর আগেও বললাম যে ডায়াবেটিস বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি করে। তো সেই ক্ষতিটা আটকানো, অর্থাৎ আমার কিডনিকে ভালো রাখা, আমার হার্টকে ভালো রাখা, আমার নার্ভ কোষকে ভালো রাখা, এই যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার সাথে সাথে রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে যে অঙ্গগুলো তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে আমার জীবনযাত্রার মানকে ক্ষতি করে, সেইগুলোকে ঠিক রাখাটাও একটা কাজ। তাই ডায়াবেটিস চিকিৎসাটা মূলত সেইভাবে হওয়ার চেষ্টা হচ্ছে। আগে এক কথায় বললে, আগে যে ডায়াবেটিসের চিকিৎসা বা মুখের ওষুধগুলো ছিল, সেগুলো মূলত এই ইনসুলিনের প্রোডাকশন বা উৎপাদন বা ইনসুলিনের যোগান শরীরে বাড়ানোর চেষ্টা করতো। এখন চেষ্টা করা হচ্ছে যে এই যে যেটুকু ইনসুলিন আমার বেঁচে আছে একজন ডায়াবেটিস মানুষের শরীরে, সেটুকুকে ঠিক রেখে কিভাবে
আমরা এই ট্রিটমেন্টটা চালিয়ে যেতে পারি। এবং সেক্ষেত্রে এখন দিনকে দিন যে চিকিৎসা ব্যবস্থাটা আসছে তার মধ্যে সপ্তাহে একবার ইনসুলিন নেওয়ার ব্যবস্থাও এসে গেছে। এবং আগামী দিনে আগামী ৫-৭ বছরে অন্তত এখনো যা দেখা যাচ্ছে এই ধরনের ওষুধ ইনসুলিন এই ধরনের অনেক আসার কথা রয়েছে, যেগুলো সপ্তাহে একবার নিলেই কাজ হবে। তারও কিছু পজিটিভ কিছু নেগেটিভ সব জিনিসেরই যেমন থাকে, কোনো জিনিস তো একদম পারফেক্ট হয় না, আইডিয়াল হয় না। থাকে সব মিলিয়ে কিন্তু ডায়াবেটিস চিকিৎসা একটা এমন দিকে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে একজন ডায়াবেটিস পেশেন্টকে অনেক বেশি দিন অনেক বেশি ভালো রাখা সম্ভব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডক্টর মানস সোমকে। আমরা ওনার দৃষ্টিভঙ্গিতে ডায়াবেটিস সম্বন্ধে অনেক কিছু জানলাম। আগামী দিনে রিসার্চ আরও এগিয়ে যাক আমরা আশা করি। আমরা পরবর্তী ক্ষেত্রে চলে যাচ্ছি মিস্টার স্বপন রায়ের কাছে। উনি নর্থ এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রোপাইটার। আজকে ডায়াগনস্টিক সেন্টার জগৎ থেকেও আমরা মানুষদের এনেছি, তাদের আশীর্বাদ চাইছি হোমিওপ্যাথিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তা আমি স্বপনদাকে রিকোয়েস্ট করবো যে আমাদের হোমিওপ্যাথি সম্বন্ধে বা হ্যানিম্যান সাহেব সম্বন্ধে ওনার যদি কিছু ধারণা থাকে উনি একটুখানি আমাদের মধ্যে শেয়ার করবেন। নমস্কার। প্রথমেই আমি আমার ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই ডক্টর ঋত্বিক সেনকে। আজকে হ্যানিম্যান সাহেবের মৃত্যুতিথিকে কেন্দ্র করে উনি যে প্রোগ্রামের আয়োজন করেছেন তাতে আমরা অত্যন্ত খুশি। আমরা আমাদের ডায়াগনস্টিক ইউনিটে এসে আজকে প্রায় ধরুন 30 বছর পর্যন্ত আমরা এই কাজ চালিয়ে যাচ্ছি। এবং এই ডায়াগনস্টিক ইউনিটে আমরা যেমন দেখেছি যে একটা সময় প্রচণ্ড পরিমাণে অ্যালোপ্যাথ ডক্টরদের একটা প্রেসক্রিপশনের যে আবহ বা প্রেসক্রিপশনের যে প্রভাব, যেটা আমাদের ডায়াগনস্টিক ইউনিটকে প্রভাবিত করত, বর্তমানে কিন্তু এই জিনিসটা অনেকটাই পরিবর্তিত হয়েছে। তার কারণ মানুষ অ্যালোপ্যাথ মেডিসিনের মধ্যে যে প্রভাব, অর্থাৎ ওষুধের যে দাম তারতম্যতা এবং হোমিওপ্যাথ ওষুধের যে তারতম্যতা যেই জায়গাটা এখন পৌঁছেছে, তাতে সাধারণ মানুষের মধ্যে একটা ট্রেন্ড নতুন তৈরি হয়েছে, সে হোমিওপ্যাথে যাবে। আগে একটা সময় যেটা হোমিওপ্যাথ সম্বন্ধে মানুষের একটা ধারণা ছিল, হোমিওপ্যাথ বজি তত তাড়াতাড়ি কাজ করে না, একটু দেরিতে হলেও সে ফল দেয়। আজকে কিন্তু সেটা দেখতে পাচ্ছি, প্রায় হোমিওপ্যাথ ডক্টরসদের প্রেসক্রিপশন আমাদের সার্ভ করতে হচ্ছে এবং হোমিওপ্যাথ ডক্টরসদের প্রচুর প্রেসক্রিপশন আমরা পাচ্ছি, যার মধ্যে ডায়াবেটোলজির পেশেন্টদেরই কিন্তু আমরা প্রভাব দেখছি। ইভেন যেটা ঠান্ডা লাগলে, সর্দি কাশি হলে আমরা দেখেছি অ্যালোপ্যাথ ডক্টরদের মেডিসিন যেটা ভীষণভাবে কাজ করতো, এখন দেখা যাচ্ছে সেই সব পেশেন্টরা বলছেন না, আমরা হোমিওপ্যাথি থেকেও কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছি। অর্থাৎ আস্তে আস্তে কিন্তু মানুষের হোমিওপ্যাথি ডক্টরদের প্রতি বা হোমিওপ্যাথি মেডিসিনের প্রতি একটা নতুন প্রজন্মও বলতে পারেন, বা যারা বয়স্ক লোক যারা অল্প অল্প যেতেন, এখন তাদের পরিবারের ছেলেমেয়েরা কিন্তু অনেকেই হোমিওপ্যাথির দিকে কিন্তু ঝুঁকছেন। এটা কিন্তু আমি মনে করি যে একটা ভালো লক্ষণ। অর্থাৎ মানুষের মধ্যে কিন্তু স্বাস্থ্য সচেতনতাও যেমন বেড়েছে, পাশাপাশি কিন্তু হোমিওপ্যাথ মেডিসিনের উপরে মানুষের প্রভাব বাড়ার অর্থই হচ্ছে তাদের আস্থাটাও কিন্তু তৈরি হচ্ছে। এটা আমরা চাইবো সেই প্রভাব আস্থা বজায় থাকুক এবং হোমিওপ্যাথ অ্যালোপ্যাথের কাছাকাছি যে জায়গাটায় এগোবার চেষ্টা করছে সেই জায়গায়ও যেন তারা পৌঁছন, এটাই আমি আশা করব। নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্বপনদাকে। আমরা পরবর্তী চলে যাচ্ছি চিকিৎসা জগৎ মানুষ ছাড়া আমরা আরেকজনকে পেয়েছি, নৃত্যশিল্পী সুমন্ত চক্রবর্তী। সুমন্ত আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছে। সুমন্ত হোমিওপ্যাথি নিয়ে, হ্যানিম্যান নিয়ে, ডক্টর ঋত্বিক ক্লিনিক নিয়ে আমাদেরকে কিছু বলে শোনাক, আমরা তাহলে খুব আনন্দ পাব। নমস্কার, আমি সুমন্ত চক্রবর্তী, একজন ভারতনাট্যম ডান্সার। আজকেই সুন্দর অনুষ্ঠানে উপস্থাপিত হতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি ছোট থেকেই ডক্টর হ্যানিম্যানের কথা শুনেছি এবং আমি এইটাই বলতে চাই যে উনি তো সারা পৃথিবীকে একটা আলোর দিশা দেখিয়েছিলেন, আমরা সেই পদাঙ্ক অনুসরণ করছি। তারপরে হয়তো পরবর্তীকালে রিসার্চ করে সবকিছু অনেক উন্নত হয়েছে। আর চিকিৎসা শাস্ত্রের কোনো শাখা সম্পর্কেই আমার কোনো সন্দেহ নেই, সে যার ওপরেই আস্থা রাখা হোক না কেন, আয়ুর্বেদ হোক, হোমিওপ্যাথি হোক বা অ্যালোপ্যাথি হোক। আর যেটা এখানে যারা উপস্থিত রয়েছেন তাদেরকেও আমার প্রণাম জানাই। আর এটা অনেককেই আমি বলতে শুনেছি একটা সময়, হয়তো আজ থেকে 10-12 বছর আগে,
যে হোমিওপ্যাথি বোধহয় ওই টুকটাক কিছু একটা হলো, আমরা পাড়ায় কোনো ডক্টরের কাছে গেলাম, কিন্তু এটা একদমই বাজে এবং ভ্রান্ত ধারণা। এখন সমস্ত কিছুই আন্তর্জাতিক মানের হয়েছে এবং হোমিওপ্যাথিও রিসার্চ করে করে এত উন্নত জায়গায় চলে গেছে। আমি সাধারণ মানুষকে বলবো যে আপনারা হোমিওপ্যাথির ওপরে আস্থা রাখুন। আমাদেরও তো শরীর খারাপ করে, ভীষণভাবে আমাদের শরীর সচেতন হতে হয়, তখন কিন্তু আমরা হোমিওপ্যাথির ওপরেই আস্থা রাখি। আপনারাও উপকৃত হবেন এবং ওনারা যেরকম বলেন, বিভিন্ন ডক্টররা রয়েছেন, ডায়েট, আপনারা ওষুধ ঠিক মতন খান, আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন। সবাই ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সুমন্তকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সুমন্তের আমাদের বক্তব্য শুনে আমরা খুব ইন্সপায়ার্ড হলাম। প্রসঙ্গক্রমে বলে রাখি, সুমন্তর সাথে আমার আলাপ বহুদিনের। অ্যাকচুয়ালি আমি ডক্টর পি ব্যানার্জি অ্যাসিস্ট্যান্ট ডক্টর। তো সুমন্ত এবং সুমন্ত বাড়ির যত মেম্বার্স আছে তারা সব কিন্তু ডক্টর ব্যানার্জির সবই পেশেন্ট, এবং সুমন্ত ভালো মতোই জানে আমাদের ওখানে কত ক্রিটিক্যাল ডিজিজ নিয়ে আমরা লড়ে যাচ্ছি। তার মধ্যে তো অবশ্যই ক্যান্সার, সিরোসিস অফ লিভার, তো এরকম বিভিন্ন ক্রিটিক্যাল ডিজিজ যেগুলোর কোনো সারা ইন্ডিয়া কেন সারা পৃথিবীতে যার কোনো অ্যান্সার নেই। তো হয়তো স্যার, ডক্টর হ্যানিম্যান, ডক্টর ব্যানার্জির মতো প্রবাদ প্রতিম ডাক্তাররা এরা এই অ্যান্সার নিয়ে বসে আছেন। তারা আজকে হয়তো আমাদের মধ্যে নেই, তারা চলে গেছেন। আমরা নতুন প্রজন্ম তাদের বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আমরা চেষ্টা করছি, আমরা যতটুকু শিখতে পেরেছি তার থেকেও বেশি দেওয়ার চেষ্টা করছি, যাতে আগামী দিনে আমরা মানুষকে কত দ্রুত চিকিৎসা থেকে উন্নতি করতে পারি এবং তাড়াতাড়ি তাদেরকে চিকিৎসা থেকে রিকভারি করতে পারি। তো আপনারা আজকের অনুষ্ঠান কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। আমাদের এই ছোট্ট প্রয়াস আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগলো। আগামী দিনে আপনাদের সাথে আবার দেখা হবে। আমরা আবার কোনোদিন আর একটা কোনো আড্ডায় বসবো এবং হোমিওপ্যাথি হোক, অ্যালোপ্যাথি হোক, আয়ুর্বেদিক হোক, যে কোনো প্যাথি হোক, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো যে কত স্বল্প সময়ের মধ্যে আমরা পেশেন্টকে সুস্থতায় নিয়ে যেতে পারি, তাতেই আমাদের কৃতিত্ব। এটার জন্য আমরা দীর্ঘদিন ধরে রিসার্চ এবং অভিজ্ঞতা চালিয়ে যাচ্ছি। আপনাদের আশীর্বাদ আমাদের পাথেও হোক, আমরা আগামী দিনে আরো তাড়াতাড়ি আপনাদেরকে সুস্থতার দিকে নিয়ে যেতে পারবো। নমস্কার, ধন্যবাদ।